তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো। আর একটাই ছিল না। তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি আমি গুলি করিনি। তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হচ্ছে আপনার বউ। কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে। তুমি কি করছো সব? আমি বলছি সাব্বি, তোমার বৃষ্টি বলছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে। তুমি যেমন করে গুলি করতেছো এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। আজকে তোকে মারে ফেলতে। তার মানে তুই মেঘলাকে গুলি করিস আর দোষ পরে আমার। আজকে তোকে পুলিশে দিই। তোর একদম মাইরা বানাবো। তোর খেলা শেষ। আগে তো জানতাম তুই একটা বেঈমান, আর এখন তো দেখতেছি তুই মানুষ মারার নেশায় নেমেছিস। তার মানে সেদিন ও গুলি করেছিল? আর তুমি তো আমাকে দোষারোপ করছিলে। আরে মেঘলাকে মেরে আমার কি লাভ বলো? সরি সাব্বির, আমি বুঝতে পারিনি। তুমি ভেবেছিলে বৃষ্টি মেঘলাকে মারতে চায়, কিন্তু তুমি এটা জানো না বৃষ্টি তোমাকে কতটা ভালোবাসে। আর বৃষ্টি মেঘলাকে মেরে তার কি লাভ বলো? আর সেদিন ওমর জাফর তোমার যে জমিটা দখল করেছিল সেটা শুধুমাত্র বৃষ্টির কথা ছেড়ে দিয়েছে। বৃষ্টি আসলে তোমার ভালো চায়, খারাপ চায় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। বৃষ্টি কেন আমার ক্ষতি করব? তোর চামচারে একদম মাইরা ফেলাম। সরাইতে বল, সরাইতে বল। একদম আলাদা তোর মাইরা ফেলাম। আপনি ঠিক আছেন? তোমরা চিন্তা করো না, এটা নিয়ে আমরা পরে দেখবো। চিন্তা করো না, আমি রাতুলকে সামনে নেব। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। বাবা অনেক বাতাস কিন্তু ভালো মনে হইতেছে না বাবা। ওই রাতুল পোলাটা পশুর চাইতো ভয়ঙ্কর। তোমরা দুজন একটু সাবধানে থাইকো। ভাগ্য কিন্তু সবসময় সহায় থাকে না। আল্লাহ ভরসা, আপনি দোয়া করবেন যত দ্রুত সম্ভব বেঈমান রাতুলকে যেন আইনের কাছে বন্দি করতে পারি। বৃষ্টি বোন, তুমি আইছো? বসো না, বসো। আম্মা, বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না থাক, তুমি বস। তুমি এড়ে বস। স্টপ। বসার জায়গা আর যোগ্যতা
দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারতো। আম্মা বুঝলাম না, ঘরে মেহমান আইছে, বৃষ্টি আইছে, এই গরমের মধ্যে আইছে, ওর একটু বইতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো, যাও না তাড়াতাড়ি। থাক, শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও, আমাকে না। আর এই নোংরা বস্তিতে যদি আমি এক গ্লাস পানিও মুখে নিই তাহলে আমার মনে হবে আমি 20 মুখে নিচ্ছি। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা কি তোমার বাবা তোমাকে দেয়নি? তারা তোমাকে আপ্যায়ন করতে চেয়েছে, সম্মান দিতে চেয়েছে, আর তুমি কি করছো? অহংকার দেখাচ্ছ। অনেক বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। তাকে বিয়ে করার আগে তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছে, তাই তার সঙ্গে কথা বলার আগে একটু ভেবে চিন্তে বললো। সাব্বির, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? অনেক ছাড়ো, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তোমার উপর হামলা হয়েছে শুনে আমি ছুটে এসেছি তোমাকে দেখতে, কারণ আমি তোমাকে ভালোবাসি। না হলে এই নোংরা বস্তিতে আমি কখনোই আসতাম না। যাক, তুমি ঠিক আছো, আমার যে কি শান্তি লাগছে তোমাকে দেখে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখন আসছি। মা বৃষ্টি, তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? হ্যাঁ, একটু বসো, চা নাস্তা কিছু খাও। না, এই ভুলটা করবেন না। আমি আপনার এই বস্তির মেয়ের মতো কোনো কলঙ্কিত বা সস্তা মেয়ে নই যে অন্যের ফেলে দেওয়া জিনিসের নিজের ভাগ্য খুঁজে। বৃষ্টি, বৃষ্টি, তুমি বড় লোকের বেটি হইতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি চরম কাঙাল। যে ভালোবাসার টানে তুমি এই বস্তি পর্যন্ত ফিরাইছো না, সেই ভালোবাসাটাই কিন্তু আমার এই নোংরা বস্তিতে আটকা আছে। শোনো, তুমি টাকা পয়সা দিয়ে সব কিনতে পারবা, কিন্তু তুমি যে ব্যবহার করতেছো নিজের স্বামীর মনের জায়গাটা কোনোদিনও কিনতে পারবা না। আপনারা কিছু মনে করবেন না, ও আসলে মানসিক বিকারগ্রস্ত। না না, আমরা কিছু মনে করি নাই। আমি জানি বৃষ্টি আপনারা অনেক ভালোবাসে, সেই জন্যই তো এই নোংরা বস্তিতে সুইটা আইছে। ওর বুকটা এখন জ্বলতাছে, সেই জন্যই মুখ থেকে এরকম বিষ বের হইতাছে। অসুবিধা নেই। তুমি প্রজেক্টটা ছেড়ে দিলে? না, এভাবে করলে তো শালিমার গ্রুপের সাথে ফাইট করে তোমরা জিতবে না। ফাইট করে পারবো না কিনা জানি না স্যার, বৃষ্টি বলছে, আর বৃষ্টি বললে আমি তার কথা না রেখে পারি না। ভালোবাসা না, যার বিয়ে হয়ে গেছে, যে অন্য মানুষের বউ, তার প্রতি এত আবেগ দেখানো তো হবে না, তাহলে তো বিজনেস চলবে না। জানি না স্যার, তবে বৃষ্টি যা বলে আমি তা করার চেষ্টা করি। বৃষ্টি বলেছে বিদায় আমি আপনার সাথে কাজটা করার জন্য রাজি হয়েছি, তা না হলে আপনি অনেক খারাপ কাজ করেন। আমি তারপরও রাজি হয়েছি। এখন যদি বৃষ্টি এসে বলে তুই কাজটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। ঠিক আছে, তবে সামনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিজনেসের দিকে। আমাদের টার্গেট কি, এরপরে কোথায় যাচ্ছি আমরা, এভরিথিং। চেষ্টা করব, তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই, আসি।
ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। ওমর জাফর ভাঙা ঘোড়া দিয়ে দৌড়াবে, তা তো হবে না। তার মানে আমার এখন দরকার তেজি টকবগে তারকুড়া ঘোড়া। আব্বা আমার ইচ্ছায় আমার স্বাদ অনুষ্ঠানটা হইতাছে আর কি। বসিতে অনেকের দাওয়াত দিছি, আমি ভাবতেছি পরিচিত যারা হ্যাগো দাওয়াত দিন। 7 মাসে তো সবাই স্বাদ খাওয়ায়, আর সবাই যেহেতু মতামত দিয়েছে করতে পারো, সমস্যা নেই। এই কার্ডটা আপনি বৃষ্টিরে দিন, ওরে বললেন ও যদি আসে আমি খুব খুশি হব। ওকে শুধু শুধু ইনভাইট করার কি দরকার? আমি তো বৃষ্টিকে চিনি, মনে হয় না আসবে। আসলে আসুক, না আসলে নাই, আপনি একটু বইলে দেখেন। ঠিক আছে। আপনার কাজ কেমন চলতেছে, শুরু হয়েছে? হ্যাঁ, কাজ অনেক ভালো চলছে, আর এটা আমি অবশ্যই বৃষ্টিকে দিব। আসতে হবে আসে। অনেক কিছু বলবে? বৃষ্টি আসুক আর না আসুক, আমি চাই আপনি আসেন। এই দিনটা আমার জন্য অনেক আনন্দের একটা দিন। আমার এত সুন্দর একটা দিনে আপনি আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। প্লিজ আইসেন। আচ্ছা, ঠিক আছে। আমি যাব না। মেঘলা ভাবলো কিভাবে ওর সন্তানের সাত খাওয়ার অনুষ্ঠানে আমি যাব? পরিচিত অনেকেই দাওয়াত করেছে। তাতে আমার কি? আমি যাব না। আচ্ছা, আমি বুঝলাম না বৃষ্টি, তুই মাথা কেন গরম করছিস? তুই জানিস না যে সালিমা বিল্ডার্স গ্রুপকে আমাদের হাতে মুঠোয় রাখা দরকার? আরে বাবা, দাওয়াত দিয়েছে, যা। আমাদের মধ্যকার যেই সম্পর্ক থাকুক না কেন, উপরে তো আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। বাবা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বৃষ্টি আর সাব্বির তো এখন ওমর জাফরের সাথে। আমাদের কোম্পানির যাই হোক, বৃষ্টি তো কিছুই যায় আসে না। বৃষ্টি, এটা কেমন কথা? নিজের বাবার কোম্পানির চেয়ে অন্যজনের কোম্পানি তোর কাছে বড় হয়ে গেল? না মানে, আচ্ছা যাব আমি। কখন যেতে হবে? আজ রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যে। আচ্ছা ঠিক আছে, যা, রেডি হ, যা। বাবা শোনো, যেভাবে হোক সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে, আর সেটার জন্য যা যা করণীয় অবশ্যই সেটা তুমি করবে। ঠিক আছে বাবা। আপনি আসছেন? বৃষ্টি বোন, তুমি আইছো, খুব খুশি হয়েছি। বাবাজি, তোমরা মেঘলাদের সাতসার ফল খাওয়াই দাও। আসো আসো বাবা, আসো মা, আসো।
বাবাজি, তুমি মেঘলারে সাতসার ফল খাওয়াই দাও। দুলাভাই আসেন, খাওয়াই দেন। আয় দুলা ভাই, লজ্জা পেন না, খাওয়াই দেন। দুলা ভাই আসেন না, মেঘলাকে খাওয়াই দেন। আরে শুধু শুধু বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। দুজনে খাওয়াই দাও। আপনি আসেন না, আমার পাশে বসে আমার একটু খাওয়াই দেন। আমার যাওয়া লাগবে না, অন্য কেউ খাইয়ে দিলেই হবে। ও মা, দেখতেছেন না সবাই বলতেছে সন্তানের বাবা যদি দূরে থাকে তাহলে কি হয়? আপনি আমার পাশে বসেন, আমার একটু খাওয়াই দিয়ে যান। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দেখেন, হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব 30। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসরাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকভাবে, কিন্তু তার মন অন্য জায়গায়। বিকালে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রিদওয়ানে এসেছিল রাতে? ও বউ উডো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিশা যাও, লইয়া যাও, দিয়াও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে, শাহানা, শিরিন এবং আনিশা, পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতে তাজা গোলাপ ফুলের গ্রানে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। এরপর বলল, ডরাইবা না, রাইডটা উপভোগ করবা। এমন রাত জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরি মরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিশা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। একসময় বলল, আমার বাসরাতটাও হুবহু এরকম ছিল। চারদিকে গোলাপের গ্রান, ফুলের গ্রানে ভালোবাসা আরো জন্মে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল। আমরা এবারে সেরি হইও জামাইয়ের বাড়িতে বাসরাইতে কাগজের ফুল দিয়া ঘর সাজানি দেখতে হইল, বলল শিরিন। আনিশার কণ্ঠে অহংকার ভাব নিয়ে উদ্ভুত ভঙ্গিতে বলল, এসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়াশোনায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, আর গায়ের রং সেটাও একদম ময়লা। কাগজের ফুল তোমাদের জন্য ঠিক ছিল। আনিশার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হই হই করে উঠল, এইরূপ বেশি দিন থাকবো না ভাবি। এত দেমাগ ভালো না, বিয়ার এতদিন হয়েছে, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাইলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিশা রেগে মেগে ফুঁসে উঠে গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের? সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছে, এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে? কালই চলে যাব আমি। আনিশা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হইও হেরে কিছু বলি না, এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক। আমারে কেমনে পায়ে দেয়া ঠেলতাছিল দেখো নাই? এটা তো আমরার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন, সে আজ শেষ দেখেই ছাড়বে। নতুন বউডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনি লাইগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখলো আমির আসছে কিনা। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতে শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির দু হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমনভাবে। আমির দ্রুত ছেড়ে দেয়, বললে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে।
আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতে বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো, যেদিকে চোখ যায় সেখানে গোলাপ ফুল। ফুলের গ্রানে চারদিক মৌ মৌ করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতের পর পুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমের গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আঁতকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি, দাও আমার কাছে। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে, মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে যেন তার ভিতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিকও তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? না না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছো? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুঁতে পদ্মজা ও মাগো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আসমিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ডোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারতো পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারদিকে। আমির হাঁ করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে বলল। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসা আছে শুনেছি, আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা, এই বাড়ির চেয়েও বিশাল বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না, আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে ফেলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো, কি বলবো? আচ্ছা আসো, একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো, যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবর জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দিওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফারফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার বউ, কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেললো। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁড়তে থাকে। আমির নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজার 2 ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়নাঘাটে নিয়েই নামাজ পড়বে, অস্বস্তি হবে না? খুলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। শিরিন আপা বলেন গয়নাঘাটি নাকি স্বামী খুলে দেয়, তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও খুলে দিই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতামতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে 2 জন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না। পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে।
এরপর পদ্মজা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। জানলার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করলো, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে একদৃষ্টি তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমিরের অনুভূতি প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে। পদ্মজা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়, পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনেই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে। অনেক চেষ্টা করেছি, সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলে আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য, অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজার শরীর ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর। আমির দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।